সো আলোটা একটু মেবি নাও আউট লুক লাইক আজকে বেশ স্টুডিও টাইপের সেট আপ আমার এই ছোট্ট হোটেলের রুমে। আজকে 15th আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিয়ার। যদিও আমি এই ভিডিওটা চালু করার আগে প্ল্যান করিনি, বাট এখন আমি রিয়েলাইজ করলাম যে আজকে 15th আগস্ট এবং আজকের দিনে আমি ভিডিওটা করছি। যাই হোক, যদিও মাঝখানে বিশাল কিছু গ্যাপ নেই আমার লাস্ট ভিডিওর সঙ্গে। তো কফি উইথ নোবডিতে আজকে আমার কাছে আছে হচ্ছে এখানকার একটা ব্র্যান্ড আর্জ বলে, নরওয়ের, বেসিক্যালি ফ্যান্টা, কিন্তু খেতে বেশ ভালো। তো আমি ভাবলাম কেন না একটা আপডেট এবং একটা মনোলগ দেওয়া যাক আমার জীবনের এই মুহূর্তে। তো আমি নরওয়েতে আছি এখন। আমি একটা রিসার্চ ভিজিটে এসেছি এখানে। রিসার্চ ভিজিট আমাদের সায়েন্সের কমিউনিটিতে দুটো অর্থ হতে পারে। এক, যখন সায়েন্টিস্টদের মনে হয় যে আমার একটা ভ্যাকেশন দরকার, এবং দেন রিসার্চ ভিজিট বিকামস আ ভেরি গুড এক্সকিউজ। আর দ্বিতীয় পার্ট হলো, দ্বিতীয় কারণ হতে পারে এরকম যে সত্যিকারের কোনো একটা কাজে অন্য কাউকে প্রয়োজন, যে ওই ফিল্ডের পার্টিকুলার কেসের এক্সপার্ট, তো সে তখন এসে বেসিক্যালি হলো হেল্প করে, বা সেই কাজে কোলাবোরেশন হয় এবং তার বদৌলতে কিছু পাবলিকেশন হেনা তেনা হাবি জাবি হয়ে থাকে। বাট রিসার্চ ভিজিট মোটামুটি অর্থে একটা নেটওয়ার্কিং এর জায়গা সায়েন্টিস্টদের জন্য। তো এখানে নরওয়েতে আমি এর আগেও এসেছি 2023 সালে। সেটা একটা লম্বা চড়া রিসার্চ ভিজিট ছিল, এবং তারও ওই টাইমে উদ্দেশ্য আমার তরফ থেকে যেটা ছিল সেটা হলো যে পিএইচডি করছিলাম, তো যদি একটা পোস্ট ডক জোগাড় করে নেওয়া যায়। তো ইট ওয়াজ ভেরি কুইক এবং খুব সুন্দর ছিল এই মুহূর্তে, যে আমি হলো রিসার্চ ভিজিট করব। প্ল্যান এরকমই ছিল যে কাজ একটু করলাম ওদের সঙ্গে, তারপরে আমি যার ল্যাবে গেছিলাম তাকে রিকোয়েস্ট করতাম যে যদি একটা পোস্ট ডক পজিশন পাওয়া যায় পিএইচডির পরে। তো ইট ওয়েন্ট ওয়েল, সব কিছুই খুব সুন্দর এগোচ্ছিল। হি ওয়াজ ভেরি হি ওয়াজ ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট অ্যাকচুয়ালি। ওই মুহূর্তে আমার সঙ্গে কথা টথা বলে তখন ওই মুহূর্তে মনে হলো যে বাহ, বেশ ভালোই চলবে সব কিছু। তো আমিও খুব কনশিওর হয়ে গেলাম যে চলো পিএইচডির পরে চলে আসবো। জায়গাটার নাম, বেসিক জায়গাটা কিন্তু অসলো নয়, ট্রমসো আর ট্রুমসো। যদিও একটু নরওয়েজিয়ান, আমি তো নরওয়েজিয়ান বলতে পারি না, কিন্তু যা শুনেছি ওদের কাছ থেকে তাতে ট্রমসো বলে না, ট্রুমসো বলে। ট্রুমসো, ওটা পুরোপুরি উচ্চারণ করে না। তো যাই হোক, কিন্তু মাঝখানে হয়ে গেল আমার পুরো গল্পের সাইড ট্র্যাক। আমার জীবনে আমার যে প্রেমিকা, তার সঙ্গে আমি একসাথে থাকার পরিকল্পনা করার পরে তখন বোঝা গেল যে আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না, যেটা স্বাভাবিক একটা সম্পর্কের ক্ষেত্রে। তো তখন আমাকে সব প্ল্যান হচ্ছে এদিক ওদিক করতে হলো। তো ওই টাইমে আমি যে ছিল তাকে গিয়ে বললাম, তো সে আমাকে কিছু একটা এমন একটা মন্তব্য করে যে মন্তব্যটা আমি খুব একটা খুশি হয়নি। তো বেশ বেশ রাগই হয়েছিল আমার শুনে। তো যাই হোক, সেই রাগের মাথায় আমি আর তার সঙ্গে যে ভবিষ্যতে কোনো কাজ করব সেরকম আর সেরকম মন থাকলো না আমার। তো তখন আমি বার্লিনে পিএইচডি শেষ করার পরে স্বাভাবিক আমার হাত থেকে অপশন ছাড়া চলে গেল। তো তখন থেকে আমি খুঁজছি পজিশন, যেটা আমি আগেও ভিডিওতে বলেছি। তো যাই হোক, তো ট্রমসোতে ছিলাম, কিন্তু খুব ভালো, খুব সুন্দর শহর।
খুব একা একা শহর ঠিকই, প্রচণ্ড একা, প্রচণ্ড শান্ত, প্রচুর কম লোক থাকে, সবাই সবাইকে চেনে। একটা ছোট্ট গ্রামের মতো বেসিক্যালি। এবং লোকজনও খুব মিশুকে এখানকার। এবার সেই মিশুকের ব্যাপারটা হচ্ছে যে সেটা একাকিত্বের ফল নাকি নাকি এটা একটা স্বাভাবিক স্বভাব, এটা বলা খুব মুশকিল। বাট আমি দেখেছি খুব ভালো ভালো লোকজন এখানকার। তো যাই হোক, তো থমসো আর যাওয়া হলো না পিএইচডির পরে। তখনই ভাবলাম যে তাহলে কি, কোথায় যাওয়া যায়, তো যাওয়ার তো কোনো রাস্তা, পথ বন্ধ। তো আমার সঙ্গে একজন খুব খুব বড় মাপের বিজ্ঞানী, তার সঙ্গে আলাপ ছিল। তো আমার একটা একটা নিজের ইন্ডিপেন্ডেন্ট কাজ, আমার খুব শখের একটা কাজ যদিও, আমার আমার নিজস্ব চিন্তা থেকে বেরিয়ে আসা একটা খুব কাছের কাজ, সেটা আমি কন্টিনিউ করেছিলাম যখন বার্লিনে ছিলাম। তো সেটার কিছু রেজাল্টস এসেছিলো, তো আমি ওনার সঙ্গে পরামর্শ করার পরে কথাবার্তাতে ডিসকাশনে ডিসাইড হয় যে আমি 2 সপ্তাহের জন্য ভিজিটে আসবো, তাতে কিছু জিনিসপত্র ওদের কাছ থেকে শেখা যাবে। তো যাই হোক, আমি সেই জন্যই এখানে আজকে এসেছি, অসলোতে, ত্রমসো নয়। এবং তারা একটা নতুন বিল্ডিংয়ে শিফট করেছে, অসাধারণ ক্যাম্পাস। আমি আমার জীবনে দেখেছি হচ্ছে ব্রিটিশ স্টাইলের ইউনিভার্সিটি বিল্ডিং, যেটা আমরা আমার যাদবপুরের বিশেষ করে কলকাতা স্টাইল, অ্যাংলো কলকাতা স্টাইলের একটা বিল্ডিং। এবং তারপরে যখন জার্মানি আসি, জার্মানিতে এসে দেখি ব্রুটালিস্ট আর্কিটেকচার ইউনিভার্সিটিগুলোর। এবং এইখানে আমি এসে যেটা দেখলাম সেটা ভীষণ মডার্ন আর্কিটেকচার। আমি জানি না সেটা কী নাম, কিন্তু আমার দেখে যেটা মনে হলো বড্ড হিউম্যানিস্ট আর্কিটেকচার, আমার যেটা মনে হয়। জানি না সেটা খাপ খাবে কি না। খুব চারিদিক খুব প্রচণ্ড ওপেন, আর্কিটেকচারের স্টাইলটাই খুব ওপেন এবং ইকো ফ্রেন্ডলি। খুব সুন্দরভাবে হচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট আছে, সিঁড়ি থেকে শুরু করে বসার জায়গা, লাইব্রেরি, এবং সবই খোলামেলা। মানে there is no hard and fast division between any room or any departments. তো যার জন্য একটা বেশ মানে এক জায়গার একটা মিলেমিশে একটা ভাব, which is very very nice, very modern. তা আমি কাজ তো এখনো শুরু সেরকম করিনি এখানে, কি কাজ করবো, বিকজ ইটস এ নিউ থিং, সো উই নিড টু ব্রেন স্টর্ম হোয়াট টু ডু, কি করতে হবে। বাট আমি 3বার নরওয়েতে এসেছি, অ্যাকচুয়ালি 4বার, এইটা নিয়ে 4বার। কিন্তু 4বারই আমার নরওয়ে ভীষণ ভালো লেগেছে। আমি জানি না থাকতে পারবো কিনা, বিকজ ম্যাক্সিমাম আমি নরওয়েজিয়ানদের বা যারা বাইরে থেকে এসে নরওয়ে থাকে তাদের কমপ্লেন হলো খুব একা, লোকজন কথা বলতে চায় না, লোকজন খুব হচ্ছে নিজের সঙ্গেই থাকে, এইসব আর কি। কিন্তু আমার 4বারই, আর এবারে এসেও বেশ বেশ আমি ভালো মানে ভালো লেগেছে এবং ভালো লাগছেও। প্রচণ্ড সেরেন নরওয়ে, প্রচণ্ড কাম অ্যান্ড কোয়াইট। তো যাই হোক, নরওয়েতে এসে আমার যে প্রধান যে উদ্দেশ্য সেটা হলো একটা পোস্ট ডক্টরাল পজিশন খোঁজা। এবং যার কাছে এসেছি তিনি খুব বড় মাপের লোক, তো যদি কোনো রকমের রেকমেন্ডেশন দেওয়া যায় বা কিছু। এবং রেকমেন্ডেশন থেকে একটা জিনিস আমি মনে মনে হয় যে ভবিষ্যতে যারাই রিসার্চ করতে চায়, কারণ এমন একটা পরিস্থিতি এসছে আমাদের অর্থনীতি এবং সামাজিক ব্যবস্থায় যে উইদাউট নেটওয়ার্কিং এখন চাকরি পাওয়া খুব মুশকিল। তো আমার মনে হয় উঠতি রিসার্চার যারা, যারা পিএইচডি, তাদেরকে খুব ভেবে চিন্তে গ্রুপ চুজ করা উচিত, যেটা আমি হয়তো তখন করিনি, আমাকে শেখানোরও সেরকম কেউ ছিল না। ওই মুহূর্তে আমার কোয়েশ্চেন উঠেছিল, এমন নয় যে মনে প্রশ্ন ওঠেনি। আমার মনে আছে আমি আমার খুব কাছের প্রফেসরকে যখন পিএইচডি পেলাম তখন ফোন করি স্যারকে। তো স্যারকে ফোন করে আমি বলছি, স্যার
আমি তো এরকম এই পজিশনটা পেয়েছি, আমি ডিএডিতে অ্যাপ্লাই করেছি, ডিএডি অ্যাপ্লাই করার পরে হচ্ছে যে আমি মোটামুটি শিওর যে গ্রান্টটা বেরিয়ে যাবে। কিন্তু আমার একটাই প্রশ্ন, যে যার কাছে যাচ্ছি সে খুব খুব ইয়াং রিসার্চার, খুব তরুণ তুর্কি লোক, হ্যাঁ, তো তার কাছে কি যাওয়া উচিত? তো কোয়েশ্চেনটা ভ্যালিড কি ইনভ্যালিড সেটা বড় ব্যাপার নয়, বা কতটা রাইট কতটা রং সেটা নয়। আমাকে স্যার উত্তর দিয়েছিলেন যে তোমার এত প্রশ্ন কেন এসব নিয়ে, যেখানে পাবে সেখানে চলে যাবে। আর যে ইয়ং প্রফেসর সেও তো একদিন সিনিয়র হবে নাকি। কথাটা স্যার খারাপ বলেননি, বাট আমি যার কাছে এলাম তিনি একজন ভালো মানুষ, আমি খারাপ মানুষ বলবো না, বা খারাপ সুপারভাইজার তাও ঠিক সেই বিচার বিচার করার মতো আমার এখনো পর্যন্ত হয়তো সেরকম উইজডম আমার আসেনি, বা আমি সেই নিজেকে ওরকম জাজ মনে করি না। বাট আমার যেটা মনে হয়েছে যে আমার প্রফেসরের সেরকম নেটওয়ার্ক নেই, যে নেটওয়ার্কটা সাধারণত এই কমিউনিটি, ক্লোজড কমিউনিটির মধ্যে থাকে। আর বিশেষ করে একাডেমিক কমিউনিটি এমনিতেই খুব স্মল হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি, এবং যার কিছুটা কারণ অবশ্যই আমিও, এমন নয় যে পুরোটাই দায়ী সেই সুপারভাইজার। তো যখন কথা উঠলোই কে রেসপন্সিবল, কতটা রেসপন্সিবল এবং কেন রেসপন্সিবল, তাহলে আমার মনে হয় একটু কয়েকটা জিনিস আমি বলতে চাই, যেটা হয়তো কোনোদিন বেরিয়ে আসেনি, বা আমি কখনো হয়তো কনফ্রন্ট করিনি এসবের সঙ্গে এত বেশি, হয়তো সেটা ইম্পর্টেন্ট ছিল না, সেটাও হতে পারে। বাট যাই হোক, আমি যখন কেমিস্ট্রি নিয়ে ভর্তি হয় যাদবপুর ইউনিভার্সিটিতে, আমার কেমিস্ট্রি পড়ার একদম ইচ্ছা ছিল না, একদম ইচ্ছা জিরো, নীল ছিল। তো আমার এক খুব কাছের বন্ধু আফতাব হোসেন খান, তখন আমরা উচ্চ মাধ্যমিক দেবো বা দিচ্ছি, তো আমাকে মজা মস্করা করে বলে যে ভাই, হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরে দু ভাই গিয়ে আমরা কেমিস্ট্রি নিয়ে ভর্তি হবো যাদবপুর ইউনিভার্সিটিতে। তো আমার তখন ওই মুহূর্তে ইঞ্জিনিয়ার হওয়ার খুব ইচ্ছা, যে আই ওয়ান্ট টু বি এন ইঞ্জিনিয়ার। আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, চাকরি করবো, অডি বিএমডব্লিউ চাপবো, প্রচুর টাকা কামাবো, এরকম একটা মাথায় টেন্ডেন্সি। তাই আমি বললাম না ভাই, আমার তো ইঞ্জিনিয়ারিং করতে হবে, কম্পিউটার সায়েন্স, আমি এসব পড়বো না, কেমিস্ট্রি আর কেমিস্ট্রি এমনিতেই আমার ভালো লাগে না, পড়লে ম্যাথ পড়বো যদি পড়তে হয়। তো তারপরে যাই হোক বিভিন্ন পালা বদলের জিনিসপত্র হয়, বিভিন্ন লাইফের বিভিন্ন কোর্স কমপ্লিকেটেড ভাবে মুভ টুভ করে লাস্টে গিয়ে আমি কেমিস্ট্রি নিয়ে ভর্তি হয়। কিন্তু কেমিস্ট্রি আমার কিছুতেই ভালো লাগছে না। ফার্স্ট সেমিস্টার হয়ে গেল, সেকেন্ড সেমিস্টার হয়ে গেল, ফার্স্ট সেমিস্টার থেকে অবশ্যই সেকেন্ড সেমিস্টারে যখন উঠলাম তখন একটা পড়বার ইচ্ছা জন্মালো, যে না আমাকে তো এটা উতরাতে হবে, ঢুকে গেছি, আমাকে তো বেরোতে হবে, হ্যাঁ একটা এক্সিট স্ট্র্যাটেজি আমাকে সেট করতে হবে কোনো রকমে। বাট সামহাউ ইন দ্য ব্যাচেলার্স আমার মনে হতে শুরু হলো, মানে আনটিল অ্যাটলিস্ট আমি বলবো ফোর্থ ইয়ার পর্যন্ত, ফোর্থ সেমিস্টার পর্যন্ত সরি, যে আমি হচ্ছে যে একটা এক্সিট স্ট্র্যাটেজি আমি বানাতে হবে, হ্যাঁ, যে পড়ে কিছু শিখবো সেটা বড় ব্যাপার ছিল না। তো সেকেন্ড সেমিস্টারে আমি মোটামুটি পড়াশোনায় মন বসলো। থার্ড সেমিস্টারে যখন উঠলাম তখন আমার ফার্স্ট সেমিস্টার এক্সট্রা সাপ্লি ছিল, দুটো সাপ্লি ইনফ্যাক্ট, একটা কেমিস্ট্রি একটা ফিজিক্সে। তো কেমিস্ট্রির পার্টটাতে ছিল অ্যাটমিক স্ট্রাকচার। তো আমার ওই আফতাব বন্ধু সে বললো আরে ভাই, এই কেমিস্ট্রির পার্টটাতে কোয়ান্টাম আছে, কিন্তু কোয়ান্টাম পড়তে হবে। তো তখন আমার কোয়ান্টাম সম্বন্ধে কোনো নলেজ ফলেজ নেই, কোয়ান্টাম কি জানি না, বুঝিও না। শুধু এটুকু মনে আছে কোয়ান্টাম মেকানিক্স মানে রিলেটেড, যে ডিব্রয়লি ওয়েভলেন্থ হয় ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, হ্যাঁ, যে ল্যামডা
যে wavelength equals to the ratio of Planck's constant and the momentum of that particular particle that is behaving like a wave. তো wave particle duality, বাট এর বাইরে আমি কোনো কোনো ফিজিক্সেরও আইডিয়া সেরকম ছিল না, আর কোয়ান্টাম কেমিস্ট্রি তো বাদই দিলাম। কোর্স মডেল ফডেল ছিল, তো আমি, আমাকে তখন এক বন্ধু বললো তো কিন্তু কোয়ান্টাম পড়তে হবে, তো আমি সঙ্গে সঙ্গে ভাবলাম ভাই কোয়ান্টাম কোথা থেকে পড়বো, আমার কাছে নোটও ছিল না। তো তখন বললো আরে কোয়ান্টামে তো একটা ভালো বই আছে, আয়ন লিভাইন। তো আমি কলেজ স্ট্রিটে গিয়ে আয়ন লিভাইন কিনে ফেললাম। আয়ন লিভাইন কিনে আয়ন লিভাইন পড়তে শুরু করি, তো প্রচণ্ড ইন্টারেস্ট লাগছিল, আর বাহ, আর আমার ম্যাথের চড়া বরাবরই ইন্টারেস্ট ছিল আমার। তো আমি ভাবলাম যে ম্যাথের ইন্টারেস্ট যখন আছে, তাহলে তো এটাতে আমি মোটামুটি অ্যাপ্লাই করতে পারবো ম্যাথটাকে, আমার ভালোবাসাটাকে কোনো না কোনোভাবে। তো আমি কিন্তু কোয়ান্টাম কেমিস্ট্রির প্রতি একটা বিশাল ইন্টারেস্ট জন্মে গেল। তো সেই সেমিস্টারে সাপ লিখছে বরাবর হচ্ছে, ওই বই পড়াটা আমার বিশাল নেশা হয়ে গেল, ওই লিভাইনের বইটা। আমি বেশি দূর পড়িনি, প্রথম ফার্স্ট ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটাই পড়েছিলাম শুধু, তার বাইরে মডেল সিস্টেম হ্যানাতেন এগুলো যাইনি। পরে গিয়ে দেখলাম যে ওটা কাজেও লাগতো না, কারণ পুরো ইনঅর্গানিক কেমিস্ট্রির পাতি কিছু নোটস ফোর্স থেকেই হচ্ছে কোয়েশ্চেন এসেছিল। বাট ওই ভালোবাসাটা জন্মে গেল কোয়ান্টাম কেমিস্ট্রির প্রতি, যে চলো অ্যাটলিস্ট একটা সূত্র পাওয়া গেল যেখানে আমি আমার যে ভালো লাগার যে জায়গাগুলো সেটা আমি প্রকাশ করতে পারবো একটা টপিকে। তো লাস্ট ইয়ার বা থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে আমাদের কোয়ান্টাম কেমিস্ট্রি ছিল। পড়াতে এলো হচ্ছে একজন খুব নামকরা প্রফেসর আমাদের ইউনিভার্সিটির, যিনি তার টাইমে, তার আমলে, তিনি যখন পড়াশোনা করেছেন সেই টাইমে কোয়ান্টাম কারিকুলামে ছিল না কোয়ান্টাম কেমিস্ট্রি। তো কোয়ান্টাম কেমিস্ট্রি ওয়াজ এ নিউ অ্যাডিশন টু দ্য সিলেবাস সেই টাইমে যাদবপুর ইউনিভার্সিটিতে। তো তিনি কনফেস করলেন প্রথম দিনে এসে একদম অনেস্টলি যে আমি চেষ্টা করব, আমি প্রিপারেশন নিয়ে এসেছি লেকচার ম্যাটেরিয়ালে, বাট আই ক্যানট আই ক্যানট কনফার্ম অর আই ক্যানট লাইক বোস্ট অ্যাবাউট যে আমি একদম এই বিষয়ের এক্সপার্ট, তুমি যা কোয়েশ্চেন করবে সবই উত্তর দিতে পারবো, হয়তো না পারলেও আমি উই উইল ফিগার ইট আউট টুগেদার। তো দিস ওয়াজ আ ভেরি গুড, মানে আমি তো বলবো যে এরকম প্রফেসর আমি খুব কমই দেখি জীবনে, যিনি হচ্ছে এই কথাটা এসে কনফেস করতে পারে একটা ক্লাসের সামনে যে আমি এটা জানি না, এবং আমি যেটুকু পড়াশোনা করি সেটুকু তোমাদেরকে ডেলিভার করবো হয়তো, বাট যদি কিছু না পারি তাহলে উই উইল ফিগার আউট টুগেদার। না, দ্যাট ইজ হোয়াট লেকচার ইজ অ্যাবাউট, ইটস এ টু ওয়ে প্রসেস। তো যাই হোক, আমি তো স্যারের লেকচার অ্যাটেন্ড করলাম কিছু কিছু, ম্যাক্সিমামটাই আমি আসতাম না, ক্লাস আমি এমনিতেই খুব কম করতাম। সেটার কারণ প্রফেসররা নাকি এডুকেশন সিস্টেম নাকি আমি, সেসব আমার মনে হয় ইম্পর্টেন্ট ডিসকাশনের মধ্যে পড়ে না। আমি ক্লাস করতাম না, সেটা ওই টাইমেরই আমার মনের একটা ইচ্ছা, আমি করতে চাইতাম না, করিনি। বাট আই স্টার্টেড রিডিং দ্য বুক মাইসেলফ। আমি নিজে পড়ে শিখতে লাগলাম যে কি করে ওডি সলভ করে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে। সেটা আমি কিন্তু প্রথম, আমি হয়তো ম্যাথের ক্লাসও করেছি, বাট আমি শিখলাম কিন্তু ওই লিভাইনের বই থেকে। তো ওডি পড়া হয়ে গেল, তো ওডি যেই পড়া হয়ে গেল, তারপরে আমি অ্যাপ্রোচ করলাম পার্টিকেল ইন এ 1D বক্স, বা পার্টিকেল ইন এ বক্স 1D ফর্মুলেশন, ওয়ান ডাইমেনশনাল ফর্মুলেশন। তো ওটাও আমি মোটামুটি সিম্পল ওডি যেমন সলভ করে সেখান থেকে সুন্দর স্টেপ বাই স্টেপ ডেরিভেশন, এবং লিভাইনের অসাধারণ অসাধারণ লেখনী, খুবই ইজি, হ্যাঁ, এবং সিম্পল ওয়ার্ডিংস, কোনো কমপ্লিকেশন নেই। তো আমি মোটামুটি শিখে টিকে পরীক্ষায় আমি সেই টিই পেলাম প্রত্যেকবারের মতো। তো আমার ব্যাচেলার্সে মোটামুটি, তারপর স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স হলো, তারপরে এলো গ্রুপ থিওরি। তো আমার পছন্দের কিছু কিছু সাবজেক্ট চলে আসতে শুরু করলো ফিজিক্যাল কেমিস্ট্রিতে। তো আমি ভাবলাম যে বাহ, আমার একটা আস্তে আস্তে কিন্তু কেমিস্ট্রির প্রতি যে যে এতটা মানে রিপালসিভ নেচার, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করলো, এবং আমি আস্তে আস্তে ভালোবাসতে লাগলাম ফিজিক্যাল কেমিস্ট্রিকে। যে
এই পার্টে কিছুটা হলেও হচ্ছে আমার একটা কন্ট্রিবিউশন করার একটা জায়গা আছে, বা কিছু জানার জায়গা আছে। So I've always looked at education, so to say, as never a means to earn. কারণ আর্নিং তো হচ্ছে কিছু রিপিটেটিভ টাস্ক, যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত হয়তো কোনো কোম্পানি মেশিন আবিষ্কার করেনি বলেই সেই লেবার দিয়ে হচ্ছে বেসিক্যালি আমার যেটা মনে হয় যে চাকরি কিন্তু তারই পারপাস সার্ভ করে। যে ফর এক্সাম্পল যেমন যার জন্য কিন্তু টিচিং লাইনের জব কোনোদিন যাবে না যত এআই চলে আসুক, বিকজ একটা হিউম্যান বিং যেভাবে মোটিভেট করতে পারে একজনকে, হ্যাঁ, কারণ তার মধ্যে ইমোশন লাগে, যেটা যেটা টিচিংয়ের প্রধান একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। তাহলে তো হচ্ছে যে রেকর্ডেড লেকচারও দেওয়া দেওয়া যেতে পারতো বাচ্চাদেরকে প্রত্যেক বছর, প্রত্যেকবার একটা স্যারকে এসে বা ম্যামকে এসে হচ্ছে পড়াতে হতো না। তো যাই হোক, সেই বিষয়ে না হয় অন্যদিন কথা বলা যাবে। তো আমি মোটামুটি মাস্টার্সে যখন শুরু হবে মাস্টার্স, ওই টাইমে আমার এক বন্ধু ব্যাংকের বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছিল। তো আমার মার্কস খুব কম ছিল ব্যাচেলার্সে। তো আমাকে প্রায় বলতো, ভাই আমাদের তো মার্কস এত কম, কি করবো, আমাদের চাকরি করতে হবে ভাই, তো মাস্টার্স ফাস্টার্স হবে না। তো আমিও খুব শকড ছিলাম যে কি করব, ভবিষ্যতে যদি কিছু না হয় তাহলে একটা কাজ না হয় করা যেতেই পারে, চাকরি বাকরি পরীক্ষায় দিই। তো ওর সঙ্গে আমি শিয়ালদা স্টেশন পর্যন্ত যাই, হ্যাঁ, যে একজন ব্যাংকের চাকরির প্রস্তুতি দেয়, তার কাছে পড়বো গিয়ে। স্টেশনের কাছাকাছি গিয়ে আমি ঘুরে চলে আসি, আমি যাই না কিন্তু আর পড়তে। এবং আমার এই যে এই যে মানে চেঞ্জ এলো, হ্যাঁ, তখন আমি বুঝলাম যে না, আমি কিন্তু মাস্টার্স করতে হবে আমাকে কোনো রকমে। এবং তারপরে ওই টাইমে আমি ইন্টার্নশিপ শুরু করলাম, যে আমি এবার দেখবো রিসার্চ কি করে হয়। তো রিসার্চে যখন ঢুকলাম ইন্টার্নশিপ করতে, তখন দেখলাম খুব ভালো ভালো লোকজন ছিল এখানে, খুব, তারা পিএইচডি করে আসা, কেউ কেউ বিদেশ থেকে পিএইচডি করে আসা লোক, তারা পোস্ট ডক করছিল স্যারের কাছে। এটা কাল্টিভেশন অফ সায়েন্সেসের কথা। তো আমি এখানে রিসার্চের ইন্টার্নশিপ করতে গিয়ে যেটা বুঝলাম, যে খুব স্মল ইনক্রিমেন্টের কিছু একটা জিনিস, যে কেউ হয়তো পার্টিকুলার কোনো একটা রিয়াকশন মেকানিজম স্টাডি করছে, এবারে আমার তাহলে কাজ হবে হচ্ছে ওই রকম টাইপের সিমিলার কোনো রিয়াকশন মেকানিজমকে খুঁজে আনা এবং স্টাডি করা, যদি আমি অন্য কোনো এক পার্টিকুলার যে কোনো একটা সাবস্ট্রেটকে চেঞ্জ করে সেই রিয়াকশন মেকানিজম ফলো করছে কিনা, এরকম কিছু একটা এক্সাম্পল, এটা একটা রাফ এক্সাম্পল। তো এরকম টাইপের স্মল ইনক্রিমেন্টে পেপার পাবলিশ হয়, রিসার্চ ইজ ডান ইন দিস ওয়ে। দিস ইজ মাই প্রাইমারি থট বা প্রাইমারি আন্ডারস্ট্যান্ডিং, যেটা বুঝলাম আমি। ওই রিসার্চ ইন্টার্নশিপের শেষে গিয়ে আমি প্রেজেন্টেশন দিই। সেই প্রেজেন্টেশনে হচ্ছে আমি সেদিন কয়েকদিন আগে আমি দেখছিলাম আমার প্রেজেন্টেশনটা, তো দেখে ভাবলাম যে এটা আমি কি করেছি, কি কি বলেছি প্রেজেন্টেশনে, এবং কিরকম একটা বোকা বোকা লাগছিল নিজেকে তখন দেখে। তো আমার তো রিসার্চের আউটলুক তো এইটুকুই হলো, যে সবাই তাহলে এরকম করে রিসার্চ করে, হ্যাঁ, আর কম্পিউটেশনাল কেমিস্ট্রি রিসার্চ মানে ওরকমই কোনো একটা অ্যাপ্লিকেশন তুলতে হবে, দিয়ে সেখান থেকে হচ্ছে যে ওই প্রোগ্রাম প্যাকেজ আছে গাউসিয়ান বলে বা অন্য কিছু, তো সেই প্রোগ্রাম প্যাকেজ দিয়ে হচ্ছে সিমুলেট করে কোনো একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টের বেসিসে একটা ওপিনিয়ন দেওয়া। পরে যখন আমি লিখতে বসলাম রিপোর্ট, তখন বুঝলাম যে না, ওপিনিয়ন ইজ নট ম্যাটারিং, ওপিনিয়নটা কিন্তু চলবে না। ইউ হ্যাভ টু বি অবজেক্টিভ অ্যান্ড নট সাবজেক্টিভ। তোমাকে প্রত্যেকটা জিনিস লেখার সময় খুব অবজেক্টিভিটি থাকতে হবে, হ্যাঁ, প্যাসিভ ভয়েসে লিখতে হবে, অ্যাক্টিভ ভয়েসে লেখা যাবে না। তো বিভিন্ন রকমের নিয়ম কানুন বুঝলাম। তখন আমার মনে হলো, আমার মনে যে প্রশ্ন জাগলো, যে প্রচণ্ড আড়ষ্ট ব্যাপার এটা, হ্যাঁ, যে খুব একটা ফ্রি ফ্লোয়িং নয় ব্যাপারটা, বাট আমি অ্যাকসেপ্ট করে নিলাম।
যে হয়তো এটাই এটাই তার হচ্ছে যে এরকমই হয় রিসার্চ হয়তো। বেশ, রিসার্চ ইন্টার্নশিপ গেল, তারপরে চলে এলাম মাস্টার্সে, উঠলাম মাস্টার্সে, কোর্স হলো। কিন্তু ওই যে মডেল সিস্টেম যে লাস্ট শিখলাম ওইটি মোটামুটি আমার মাথায় সেঁটে গেল। বাকি তারপরে যেগুলো শিখেছি পরীক্ষার পরেই ভুলে গেছি, কিছুই মনে নেই। এবং তারপরে যখন আমি মাস্টার্সের থিসিস করলাম, বিভিন্ন রকম মাঝখানে প্রচুর কাজ করলাম, নিজে থেকে একটু পড়ার চেষ্টা করলাম, কিন্তু একটা কোথাও গিয়ে আমি যেটা তখন রিয়েলাইজ করেছিলাম, এখনও সেটা আমি মানে একই রকম ওপিনিয়নে আমি এখন আছি, যে কোয়ান্টাম কেমিস্ট্রির ওপরে এখনও কিন্তু সেরকম বই লেখা হয়নি, বা আমি দেখিনি, বা আমার চোখের না পড়া। আমি প্রচুর অনেক রকম কোয়ান্টাম মেকানিক্সের বই, কোয়ান্টাম কেমিস্ট্রির বই, ইলেকট্রনিক স্ট্রাকচার থিওরির বই, তারপরে থিওরিটিক্যাল কেমিস্ট্রির বই, কম্পিউটেশনাল কেমিস্ট্রির বই আমি হচ্ছে যে পড়ে পড়ে দেখেছি। কিছু কিছু বই, কিছু কিছু টপিক নো ডাউট অসাধারণ। যেমন কিছু নোটেবল লেখক যাদের আমি নাম এখন মনে পড়ছে, তাদের মধ্যে একজন হলো লুকজান পিয়েলা, পোলিশ লেখক, অসাধারণ তার বই আইডিয়াস অফ কোয়ান্টাম কেমিস্ট্রি বলে, দুটো ভলিউমে বেরিয়েছে, থার্ড এডিশন। অসাধারণ বই, অসাধারণ তার লেখনী, এবং শুধু লেখনীই নয়, তার মধ্যে হচ্ছে যে ফিজিক্যাল যে ইন্টারপ্রিটেশন, যেটা এটা একটা অসাধারণ ব্যাপার। সেকেন্ড, আয়ন লিভাইন, যেটা আমি পড়ে হচ্ছে যে স্টার্টিং পয়েন্ট আমার জীবন কোয়ান্টাম কেমিস্ট্রির, অসাধারণ বই। কোয়ান্টাম কেমিস্ট্রি সেভেন্থ এডিশন, ফাইনাল এডিশন ওটাই বোধ সম্ভবত, ওর পরে এডিশন আমার জানা নেই, কিন্তু সেভেন্থ এডিশনই মোটামুটি আমিও পড়েছি। তো আয়ন লিভাইন ইজ ভেরি গুড বুক। তারপরে রইল ম্যাকিউরাস সাইমন। আমি ব্যাচেলার্সের টাইমে পুরোটা পছন্দ করতাম না কোয়ান্টাম কেমিস্ট্রি, বাট পরবর্তীকালে আমি কিছু কিছু জিনিস দেখেছি খুব ভালো লেখা আছে ম্যাকিউরাস সাইমনে। দেন আমার পড়া আরেকটা বই যেটা আমার খুব ভালো, সেটা রয় ম্যাকুইনির মেথডস অফ মলিকুলার কোয়ান্টাম মেকানিক্স, খুব ভালো বই। আর আমি কিছু, আর কি বই, আর সেরকম আরও কিছু, শাসন শেইকের একটা বই ভ্যালেন্স বন্ড থিওরির উপরে আছে, হ্যাঁ, যেটা কোয়ান্টাম মেকানিক্স কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরিকে মেনলি, কারণ প্রচুর বই, ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি বই কিন্তু মলিকুলার অরবিটাল থিওরির উপরে বেস করে লেখা। ভ্যালেন্স বন্ড থিওরি কিছু কিছু নোটেবল বই আছে, হাসন শেখের একটা বই এরকম। আরেকটা রিসেন্ট আমি পড়ছিলাম, আমি অথারটা নামটা ভুলে গেলাম, যাই হোক। তো এই বইগুলো ভালো, বাট সবচেয়ে বড় যেটা মাইনাস পয়েন্ট আমি যেটা ফিল করেছি বইগুলোর মধ্যে, যে যখন একটা আন্ডার গ্র্যাজুয়েটের ছেলে পড়বে বা মেয়ে পড়বে, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হয়তো যে কোনো একটা যে কোনো বই পিক করবে, তো সেই বই পিক করলেই সেটাকে হচ্ছে যদি সে বসে অধ্যয়ন করে, যদি পড়ে, যদি, তাহলেই কিন্তু আমি অ্যাটলিস্ট ইন্ডিয়ান কনটেক্সট আমি বলতে পারি। আমি এইখানে জানি না কীরকম, বা বিদেশে কী হচ্ছে আমি আমার ঠিক অতটা আইডিয়া নেই, কারণ আমি বিদেশের কোনো স্টুডেন্ট হিসেবে পড়াইনি। কিন্তু ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে বা ইন্ডিয়ান কোর্স কারিকুলাম দেখে, বা ইন্ডিয়ান যারা বন্ধু আমার ছিল ওই টাইমে কেমিস্ট্রি, যারা এখন আজকাল বড় বড় জায়গায় আছে, এটা আমি বুক পিটিয়ে বলতে পারি যে এখনো পর্যন্ত আমাদের কিন্তু সেরকম বই তৈরি হয়নি যে নন এক্সপার্ট, যাদের কোনো আইডিয়া নেই, যে প্রথম ফার্স্ট টাইম কোয়ান্টাম কেমিস্ট্রি পড়ছে, তার স্টেপ বাই স্টেপ যদি চ্যাপ্টারগুলো পড়ে পড়ে যায়, সে 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 কি একটা প্রশ্ন, দুটো দুটো প্রশ্ন হবে, সে কি কম্পিউটারে একটা কোড লিখতে পারবে কিনা, সিম্পল, দ্য মোস্ট বেসিক কোড উইথ এ মিনিমাল বেসিস সেট, একটা মিনিমাল বেসিস সেট, পাতি আনরেস্ট্রিক্টেড হার্ট্রি ফক কোড যদি লিখতে পারতো, তাহলে আমি বলবো যে হ্যাঁ, সেই বইটি কিন্তু হচ্ছে গোল্ডেন বুক অফ কোয়ান্টাম কেমিস্ট্রি বা ইলেকট্রনিক স্ট্রাকচার থিওরি। কিন্তু আনফর্চুনেটলি দিস ইজ নট দ্য কেস। আমি কিন্তু এটা হলফনামা করে বলতে পারি যে এটা সম্ভব নয়, এবং সেরকম বই কিন্তু লেখা হয়নি। কারণ অনেকেই বলতে পারে যে ম্যাথামেটিক্সটা একটা আলাদা পার্ট, বাট কম্পিউটেশনটা একটা খুব এসেন্সিয়াল পার্ট কোয়ান্টাম কেমিস্ট্রির, যেহেতু এখানে দ্য ইকুয়েশনস আর মাচ মোর কমপ্লিকেটেড, যেগুলো ভিজুয়ালাইজেশন খুব জরুরি, টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিজিক্যাল পিকচার অফ ইট।
যে শুধু যদি সে ইকুয়েশনগুলো পড়ে পড়ে যায়, সেই ইকুয়েশনগুলো কিছুই বলে না। ইকুয়েশনগুলো এক্সপ্রেস করা হয় যখন ওয়ার্ডসে, তখন গিয়ে সেটার মিনিং দাঁড়ায়। হ্যাঁ, যে আমি যদি বলি যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, কি কনটেক্সট, এবং তার আমি হচ্ছে যে তাকে কোনো পিকচার ভিজুয়ালাইজেশন দিলাম না, সে তার কাছে আইডিয়া হবে না যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ফাংশনটা কি মানে। হুম, বা কীরকম তার নেচার, প্রত্যেকটা এক্সের ভ্যালুতে কেমন তার, কীরকমভাবে তার বৃদ্ধি হচ্ছে বা হ্রাস হচ্ছে, এগুলো বোঝানো খুব টাফ যদি সে ভিজুয়ালাইজ না করতে পারে। এবং এটা একটা বিশাল বড় ফ্ল আমার মনে হয় আমাদের কোয়ান্টাম কেমিস্ট্রিতে, যেটা এখনো পর্যন্ত কিন্তু বইগুলো তৈরি করে দেয়নি। তো আমি কিন্তু মাস্টার্সে ওই জন্যে যে পড়লাম ঠিকই, যেগুলো পড়লাম সেগুলো মনে ছিল, বাট আমি বলবো না, বা আমি 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 এটাই বলবো যে ওই টাইমে দাঁড়িয়ে কিন্তু আমি একদমই কিছুই হচ্ছে যে জানতাম না ইলেকট্রনিক্স থিওরি। আমি যখন মাস্টার্স কমপ্লিট করি, তারপরে আমার পিএইচডিতে আমি যখন হচ্ছে যে চান্স পেলাম, তখন আমি আমার এক্স সুপারভাইজার, পিএইচডি সুপারভাইজার, তাকে আমি রিকোয়েস্ট করলাম যে যদি হি ক্যান স্পেয়ার মি 1 আওয়ার অর 2 আওয়ার এভরি ডে, অথবা সপ্তাহে 2 দিন বা 3 দিন করে, যেখানে তিনি আমাকে হার্টরি ফক, পোস্ট হার্টরি ফক মেথড, এগুলো আমাকে একটু পড়িয়ে পড়িয়ে দেবে, একটু পড়াবে। হুম, আমি বললাম আমার প্রবলেমটা কি, যে আমাদের এখানে সেভাবে হয়নি এরকম ট্রেনিং। তো ইট উড বি ভেরি গুড ইফ হি ক্যান অ্যাফোর্ড সাম আওয়ার্স ফর মি, or give some hours for me in teaching. তো উনি খুবই ভালো লোক, উনি শুনলেন এবং পড়ানোর চেষ্টা করলেন, বাট আনফর্চুনেটলি আমি হয়তো এরকম হতে পারে যে আমার কিছু ক্যাপাবিলিটি কম ছিল, আমি ঠিক বুঝতে পারলাম না। আমি মোটামুটি একটা ধোঁয়াশা একটা আইডিয়া এলো যে হ্যাঁ এরকম করে হতে পারে, বাট স্টিল আই ওয়াজ নট শিওর ওয়েদার আই এম আন্ডারস্ট্যান্ডিং ইট ওয়েল। তো ফর উদাহরণ, খুব বেসিক উদাহরণ কিন্তু যদিও, যে একটা সরল সিম্পল ইন্টারেস্টের অঙ্ক আমাকে যদি এখন দেয় দাঁড়িয়ে, আমি সিম্পল ইন্টারেস্ট পড়েছি কিন্তু আজ থেকে বহু বছর আগে। আমার যখন বয়স ছিল মোটামুটি 12 কি 11, বা তারও ওরকম টাইপের, 12 কি 11, তখন আমি সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করি। কিন্তু ক্যালকুলাসটা আমি বুঝে গেছিলাম ওই টাইমের, যে ওই ক্যালকুলাসটার রিয়েলাইজেশনটা কি, কেন আমি এরকম করি, এই ফর্মুলাটাকেই নিচ্ছি। দেন কামস ফর এক্সাম্পল নিউটনের মেকানিক্স। হ্যাঁ, আমাকে যদি কোনো একটা ফাংশন অফ টাইম দিয়ে দেয়, কোনো একটা ডিস্টেন্সের সঙ্গে ফাংশন অফ টাইম, এবং সেখান থেকে চটজলদি আমি হচ্ছে যে ভেলোসিটি এবং তার অ্যাক্সেলারেশন বার করতে পারবো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে। তো এই যে প্রত্যেকটা সাবজেক্ট বা থিওরি একটা ক্যালকুলাস থাকে, যে তার একটা পার্টিকুলার ক্যালকুলেশনের নিয়ম। তো সেটা হচ্ছে আমি বলবো এখনো আফটার পিএইচডি আমি বলতে পারবো না যে আমার হচ্ছে একদম কড়া হাত কন্ট্রোল আছে পুরোটার মধ্যে। হ্যাঁ, কিছু জিনিস আমার ক্লিয়ার, আমি বলতে পারবো ঠিক আছে এটা এরকম এরকম। আমি হয়তো ইকুয়েশনসগুলো লিখে দিতে পারবো বোর্ডে গিয়ে, যেমন বলে হার্টরি ফক গিয়ে পড়াও, আমি তো পড়িয়ে দিলাম। বাট প্রবলেমটা তখন হবে যখন সেইটাকে একটা কম্পিউটেশনে কনভার্ট করতে হবে। কারণ সেখানে কিন্তু অনেক কটা এলিমেন্টস আছে, যেগুলো কিন্তু আমি দেখেছি আমাদের আমাদের কোর্স কারিকুলাম জার্মানিতেও এবং ইন্ডিয়াতে তো ছিলই না ওই টাইমে আমাদের ইউনিভার্সিটিতে, এখন হয়তো অ্যাড হয়েছে জানি না, বাট দের ওয়াজ নো সাচ থিং। যে ওইগুলোকে ওরা দাবিয়ে চলে যায় এবং তাদের আর্গুমেন্ট এরকম, এবং সেটা আমি একটা এনপিটিএল ভিডিও, খুব বড় নাম করা প্রফেসর, হ্যাঁ, সে এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায়, তো তিনিও হচ্ছে এই কথাটাই কিন্তু বলেছেন যে আমরা যদি ইন্টিগ্রাল ক্যালকুলেশনে ঢুকতে যাই তাহলে অনেক টাইম লাগবে, তো ওটা আমরা হচ্ছে স্কিপ করে যাব। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ এ বিগ প্রবলেম। কোনো কিছু স্কিপ করা যায় না, এটাই হলো আমাদের অ্যাকাডেমিক্সের প্যারাডক্স, স্পেশালি ইন থিওরি। এবং যেটা আমরা দেখতেও পাচ্ছি, আমাদের নলেজ এত বেশি বেড়ে গেছে, ম্যাথ হোক, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, এত বেশি থিওরি হয়েছে, এত বেশি সাবজেক্টের মানে এক্সপ্যানশন হয়েছে, যে পুরোটাকে কন্ডেন্স করা খুব মুশকিল। তো আমি মানছি যে দিস ইজ ডিফিকাল্ট, বাট আই অলসো অ্যাট দ্য সেম টাইম থিঙ্ক দ্যাট
I think we should teach the children, for example, in this particular case of integration and all of this quantum chemistry stuff, যে আমাদেরকে শেখানো উচিত কোনো একটা ভেরি ভেরি সিম্পল এক্সাম্পল দিয়ে, হ্যাঁ, যে এইভাবে এগোতে হবে পরে, বিকজ দিস থিংস আর নট, দিস ইজ কনস্ট্যান্ট চেঞ্জিং। কেউ একজন ইন্টিগ্রাল লাইব্রেরি বলতে পারে না যে এটাই তার 100% ফর্ম, যে এটাই একটাই, এটাই হলো স্ট্যান্ডার্ড স্টেট অফ দ্য আর্ট। তো এরকম এখনো তৈরি হয়নি, দিস ইজ অ্যান এভলভিং সাবজেক্ট। তো আমি মানছি যে সেই জন্য হয়তো অনেক প্রফেসররা স্কিপ করে দেয় ব্যাপারটাকে, বাট না পড়ানোর যে লিমিটেশন সেটা কিন্তু হচ্ছে খুব খুবই ক্ষতিকারক। কারণ হচ্ছে যে ইফ ইউ ডু নট নো দ্য ইন্টিগ্রেট ডিটেলস অফ অ্যাটলিস্ট অন এ বেসিক লেভেল, ওই সাবজেক্টের মাস্টারি করাটা খুব মুশকিল। তা আমার মনে হয় আমি ওই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি ফিলোসফিক্যালি এবং হচ্ছে যে প্র্যাকটিক্যালিও। এমন নয় যে আমি কিছু কিছু ফিজিক্যাল নেচার তো আমি বুঝতে পারি, যে হ্যাঁ এইটার বক্তব্য এটা, বাট কোথাও গিয়ে আমার লিমিটেশন আছে। আমি যদি নিজে থেকে স্টাডি করতে যাই, আমি যদি আমার রিসার্চের দিক থেকে এগোই, তাহলে আই থিঙ্ক আই হ্যাভ টু লার্ন দোজ থিংস। তো যেটা আমার মনে হয় বাচ্চাদেরকে, আমাদের স্টুডেন্টদেরকে অ্যাটলিস্ট সিম্পল লেভেলে থিওরিগুলো কিন্তু প্রত্যেকটা ডিটেলস শেখানো উচিত। এভরি ডিটেল, নাথিং ক্যান বি ডিলিটেড, যে ও এটা খুব কমপ্লিকেটেড বিজনেস বা এটা খুব এই পার্টিকুলার জিনিসটার উপরে হচ্ছে হাজার হাজার বছর রিসার্চ এসে বললে আমরা পড়াতে পারবো না, এটা তো কোনো কথা হতে পারে না। তো আই ডু নো ফর এ ফ্যাক্ট যেরকম একটি বই আছে যেখানে কিন্তু হচ্ছে যে ইন্টিগ্রাল ক্যালকুলেশনের অনেক 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 কথা হচ্ছে বলা আছে, সেটা হলো হেলগাকেরের, ত্রিকভে হেলগাকেরের লেখা বুক, পিঙ্ক বুক বলে ফেমাস, মলিকুলার ইলেকট্রনস্ট্রাকচার থিওরি। তো যাই হোক, তো এরকম অনেক অনেক হচ্ছে ব্যাপার স্যাপার আছে। তো আমি পিএইচডিতে উঠলাম যখন, তো উঠেও তখনও পর্যন্ত, তখন আমার রিয়েলাইজেশনটা কিন্তু ওই ওই যে রিসার্চ যে বিএসসিতে বুঝেছিলাম ওইটাই কিন্তু থেকে গেল। এইরকমই তাহলে হয় রিসার্চ, গিয়ে কোনো একটা জিনিসকে এক্সটেনশন করতে হবে, পেপার পাবলিশ করে দিতে হবে, পাবলিশ করলেই ইউ আর এ সায়েন্টিস্ট। এবং এরকম করেই লোকজন কোনো না কোনো টাইমে গিয়ে বিশাল কোনো একটা এক্সেপশনাল এক্সাম্পল পেয়ে যায় হাতে, সেটাকে সলভ করে ফেলে তার পেপার হচ্ছে সায়েন্স বা নেচারে ছাপে। সো দিস ইজ আনফর্চুনেট যে হচ্ছে যে এইসব হচ্ছে যে মাথায় ঢুকে গেছিল। যত বেশি পিএইচডি শেষের দিকে এলো এবং আই স্টার্টেড রিডিং ইভেন মোর অ্যাবাউট দ্য টপিক, এর কারণ একটা আমি বুঝে গেলাম যে কলেজে শিখে আসা জিনিসপত্র তাই সব নয়, বিকজ দ্য সাবজেক্ট ইজ ইভলভিং ইভেন ওয়েন ইউ আর ইন দ্য কলেজ। হ্যাঁ, এবং সে সিলেবাসটা কিন্তু ইভলভ করছে না। তো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি বিগ প্যারাডক্স অফ আওয়ার ইউনিভার্সিটিজ, যে এখনো পর্যন্ত ব্রিটিশ এডুকেশন সিস্টেম, যেখানে লেবারদেরকে রিক্রুট করার জন্য এডুকেশন সিস্টেম তৈরি করা হয়েছিল, হ্যাঁ, সেটাকেই এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আর তারপর হচ্ছে এনইপি, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে কথাবার্তা বলে, আর কোনো মানে হয় না। দ্য কোয়েশ্চেন ইজ যে ইদার গভর্নমেন্ট কি সত্যি চাইছে আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করতে, নাকি শিক্ষিত মজদুর তৈরি করতে শিক্ষা ব্যবস্থা যোগান দিচ্ছে। তো এটা বিশাল বড় প্যারাডক্স, বিশাল বড় একটা প্রশ্ন। অনেকেই হচ্ছে যে এইসবের উত্তর পেতে কারোর কারোর মুখ তেতো হয়ে যাবে, কিন্তু এটা সত্য। তো আনফর্চুনেটলি আমার মনে হয় যে এখন এসে যেটা মনে হয় যে না, ঠিক আছে, হয়তো এসব জিনিসগুলো লাগে, যেগুলো পড়িয়েছে আমাদের ইউনিভার্সিটিতে সেইগুলো লাগে, বাট তবুও কোয়ান্টাম কেমিস্ট্রির উপরে রিসার্চ করার মতো ব্যাকগ্রাউন্ড আমার ইউনিভার্সিটি অন্তত দেয়নি, যেটা আমি এখন গিয়ে রিয়েলাইজ করি। এবং আমি প্রায় তখন আমি এখানেও লোকজনকে বলি যে I think that the pedagogic part of quantum chemistry can be improved by infinity. অনেক অনেক অনেক
হচ্ছে পিছিয়ে আছে। একটাও বই মার্কেটে এই মুহূর্তে নেই কোয়ান্টাম কেমিস্ট্রি বা ইলেকট্রনিক্স থিওরি যেটা প্রপারলি মডার্ন ল্যাঙ্গুয়েজের দরুন হচ্ছে দেখানো বা বাচ্চাদেরকে শেখানো হবে। একটা বই যদি চিমিং সোন আই থিঙ্ক ওর নাম, চাইনিজ, গার্নেট চ্যানেল গ্রুপে হচ্ছে কাজ করতো, ও একটা বই লেখে পাইথনের ওপরে, পাইথন ফর কোয়ান্টাম কেমিস্ট্রি বলে সম্ভবত। তো বইটা এলসভিয়ার পাবলিশ হয়। তো ওই বইটাতে হচ্ছে আমি দেখেছি চেষ্টা করেছে, হ্যাঁ, টু ইলেকট্রন ইন্টিগ্রাল, বিভিন্ন ধরনের ইন্টিগ্রাল লাইব্রেরিগুলো তৈরি করতে হয়, তাই সব নিয়ে বিশাল বড় ডেসক্রিপশন, বাট ইটস টু ভার্বোস। মানে ওই ওই লেখার যে আর্টটাও কিন্তু জানতে হয়। আমি দেখেছি সবাই কিন্তু ভালো বই লিখতে পারে না, ভালো সায়েন্টিস্ট হলে। লেখাটা আর্ট, এবং আমার মনে হয় প্রত্যেক সায়েন্টিস্টেরই এই আর্টটা তো রপ্ত করা উচিত, নাহলে তো এক্সপ্রেস করতে পারবে না। যেটা আমার মনে হয় আমাদের এই অবজেক্টিভ রাইটিং এর জন্যও একটা বিশাল বড় ক্ষতিকারক হয়তো একটা জিনিস তৈরি হয়েছে আমাদের কমিউনিটিতে। অতিরিক্ত বেশি রুলস রেগুলেশন রেখে দিয়েছে লেখার মধ্যে, তাতে কি যারা লিখতে ভালো পারে তাদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই মোটামুটি হচ্ছে যে ব্যাপার। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখন মাঝে মাঝে খুব আফসোস হয় যে যদি আমাকে হচ্ছে যে আমি যদি একটু আগে থেকে এগুলো জানতাম, তাহলে হয়তো আমি এগুলো পড়ে শিখে রাখতাম যেগুলো লাগে কোয়ান্টাম কেমিস্ট্রিতে, এবং আমাকে এখন এসে তাহলে হচ্ছে খোঁজাখুঁজি করতে হতো না, কিছুটা অলরেডি প্রিপেয়ার্ড থাকতাম অ্যাটলিস্ট মেন্টালি, যেভাবে এভাবে এগোতে হয় এটা এটা নিয়ে এরকম প্রবলেমে পড়লে, যেগুলো কিন্তু আমাদের পিএইচডিতেও শেখায়নি ইনফ্যাক্ট আমি বলবো। হ্যাঁ, এবং পিএইচডি অনেক প্রফেসর আমি যাদের যাদের সঙ্গে কথা বলেছি আমি তাদের তাদের মধ্যেও কিন্তু দেখেছি এরকম একটা একটা ব্যাপার, যে ইদার মানে ব্যাপার যেটা সমস্যা হয়ে গেছে আমাদের আমাদের কমিউনিটিতে, যে ইদার তোমাকে হচ্ছে হতে হবে পুরোপুরি মেথড ডেভেলপার, যে হচ্ছে যে শুধু প্রোগ্রামিং করে করে যাবে, একটা বিশাল বড় একটা প্যাকেজ তৈরি করে ফেলবে, অথবা তুমি হচ্ছে যে অ্যাপ্লিকেশন করবে। দ্য প্রবলেম ইজ দিস বিটুইন দিস টু বিগ ডিভিশনস, যে এটা কেন হবে। আমার বক্তব্য হচ্ছে যে কিপ ইট সিম্পল, বড় সফটওয়্যার প্যাকেজ করার উদ্দেশ্য আমাদের নয়। এটা আমি দেখেছি কিন্তু কিছু কিছু লোকের মধ্যে এরা ইগনোরেন্ট ব্যাপারটাকে নিয়ে, আর কিছু কিছু লোকজন বেশ ভালো রকমই হচ্ছে এই ব্যাপারটাতে খুবই মানে মানে অ্যাডামেন্ট, যে না আমাদেরকে কোড লিখতে হবে, আমাদেরকে হচ্ছে বিশাল বড় প্যাকেজ বানাতে হবে, তাকে অ্যাডভার্টাইজ করতে হবে, তার ইউজার বেস বানাতে হবে। আরে হ্যাঁ, সেটা লক্ষ্য হতে পারে না, এটা তো সফটওয়্যার কোম্পানির লক্ষ্য। তুমি তো কোম্পানি যদি বানাতে চাও যে না, আহ, এবং এইটা আমাদের এখন বিশাল বড় এই প্রবলেমটা কিন্তু আমাদের ঘিরে ফেলেছে। তো আমি একটা ছোট্ট সেন্টেন্স দিয়ে শেষ করব আজকের দিনের ভিডিও। আমি অনেকটাই বলে ফেললাম আজকে। নরওয়েতে এসে হচ্ছে যে অবসিডিয়ান বলে একটা অ্যাপ আছে যেখানে নোট ফোট লেখা যায় মার্কডাউনে, তো তার যে ক্রিয়েটার বা সিইও, সে একটা খুব ভালো কথা বলে, বলে ফাইলস ওভার অ্যাপস, যে এমন ইকোসিস্টেম তৈরি করে যেখানে ফাইল ইজ ইম্পর্টেন্ট দ্যান অ্যাপস, তাহলে সেটা ট্রান্সফারেবিলিটি বাড়ে, তার তার হচ্ছে যে সাস্টেনেবিলিটি অনেক অনেক দূর যায়। আমি মনে করি যে এই ফিলোসফিটা আমাদের কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে খাটানো উচিত, যে সফটওয়্যার প্যাকেজ তৈরি করা, অ্যাপ তৈরি করা তোমার কাজ নয়। তোমার কাজ হলো থিওরিটাকে এমনভাবে বাচ্চাকে শেখানো যাতে সে একটা ফাইল ক্রিয়েট করতে পারে, ওয়ান সিঙ্গেল ফাইল অথবা দুটো ফাইল, তিনটে ফাইল, যে ফাইল তিনটে দিয়ে সে তার প্রবলেম সলভ করে দেবে। হ্যাঁ, যে হচ্ছে যে ছোটোখাটো রিকারশন ফর্মুলা শেখানো থেকে শুরু করে একটা বেসিক ইন্টিগ্রাল লাইব্রেরি কী করে, লাইব্রেরি বললে আবার চলে আসছে সফটওয়্যার, বেসিক ইন্টিগ্রাল ফাংশন কী করে লিখবে কোনো একটা পার্টিকুলার সিস্টেমে, এবং টার্গেটেড সিস্টেমে, তাহলেই কিন্তু শিখবে। আমরা আমরা অনেক সময় জেনারেলিটিতে চলে যাই, কিন্তু কেমিস্ট্রিতে স্পেশালি ইন দ্য থিংস অ্যাবাউট কেমিস্ট্রি, কারণ ফিজিক্সে ইনডিস্টিংগুইজিবিলিটিটা বিশাল বড় ব্যাপার, বাট কেমিস্ট্রিতে আই থিঙ্ক one needs to there is much more asymmetry,
তো এক্সেপশনসও প্রচুর আছে। তো যার জন্য হচ্ছে বাচ্চাদেরকে আমার মনে হয় টার্গেটেড এক্সাম্পল দিয়ে শেখানোটা বেশি উচিত। টয় এক্সাম্পল, লিথিয়াম হাইড্রাইড, ডাইহাইড্রোজেন, হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে ইন্টারাকশন ফর এক্সাম্পল, অথবা সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, একদম বেসিক যেগুলো, ওয়াটার, হ্যাঁ, এইসব টুকটাক জিনিসগুলো শেখানো আমার মনে হয় টার্গেটেড সিস্টেম দিয়ে উচিত। এবং আমার আমার নিজস্ব টার্গেট ওটাই, আমার ইচ্ছা অ্যাকচুয়ালি আলটিমেট যে একটা আমি পাবলিশ করার কথা প্রথমে প্রথমে ভাবতাম, এখন আর ভাবি না। এখন মনে হয় যে না, একটা পাতি ওয়েব বুক HTML এ, হ্যাঁ, অনলাইনে আপলোড করে রেখে দেবো লিখে, ওটাই লোকে দেখে শিখবে বা পড়বে, বাচ্চারা যদি ইন্টারেস্টেড হয়। ওই পাবলিকেশন হ্যানা ত্যানা এগুলো তো সব জলাঞ্জলি হয়ে গেল আমাদের আমাদের এই কমিউনিটির। এবং তার ফল ভুগতে হচ্ছে এখন। পাবলিকেশন না ছাড়াই বাদ দিয়ে দেবে, কথাই বলবে না লোকজন। তো আমি অনেকদিন থেকে ভাবছি, এবং প্রায় অনেকদিন, মানে প্রায় কয়েক মাস হয়ে গেল, যে আমি একটা ছোট্ট সিরিজ, ভিডিও সিরিজ শুরু করব, যেমন এই কফি উইথ নোবডি করেছি আমি, এরকমই শুরু করব হচ্ছে সানডে উইথ আ সায়েন্টিস্ট বলে। এখন আমি মোটামুটি বলা যেতে পারে ডিগ্রিগত সায়েন্টিস্ট হয়ে গেছি। রিয়েল সায়েন্টিস্ট হয়েছি কিনা এখনো পর্যন্ত আমার সেটা দ্বন্দ্ব আছে। হ্যাঁ, এখনো হয়তো হয়নি, হয়ে ওঠিনি, সেই জায়গায় যাইনি, বাট ডিগ্রিওয়ালা সায়েন্টিস্ট তুমি হয়ে গেছি। তো আমার কিছু ওপিনিয়ন, যেগুলো পেপারে লেখা যাবে না, হ্যাঁ, সেইগুলো আমি শেয়ার করতে চাই। রাখা থাকুক কোথাও গিয়ে, কোনো না কোনো টাইমে কেউ না কেউ দেখবে, কেউ না কেউ জানবে। কেউ যদি আমার মতো যদি খুব হচ্ছে লং ফর্মে ভিডিও দেখতে পছন্দ করে তারা দেখবে, যারা যারা দেখবে না তারা দেখবে না, কেউ যায় আসে না, কিন্তু অ্যাটলিস্ট আর্কাইভ থাকবে কোথাও গিয়ে। তা আমিও কিন্তু অ্যাকচুয়ালি এই এই ভিডিও ফরম্যাটিংয়ের ইন্সপিরেশন পেয়েছিলাম কিন্তু স্টিফেন ওলফ্রামের কাছ থেকে। ওর কনসেপ্টটা কিন্তু খুব ভালো, যে সব কিছুকেই কিন্তু যেটা মাথায় আসছে আইডিয়াস কিন্তু তবদিল করা উচিত, লিখে রাখা উচিত। এটা শুধু আরেকজনও কেউ একজন বলেছে এই সেম কথাটাই, যে আইডিয়াকে কিন্তু লিপিবদ্ধ করে রাখাটা খুব জরুরি। সম্ভবত ফ্রান্স কাফকা, বাট আমি শিওর নয় বলেছে কিনা। হুম। তো এই মোটামুটি হলো ব্যাপার। আমি তো এসছি পোস্টডকের খোঁজে, পোস্টডক কবে পাবো জানি না। তো আই হোপ একটা কোথাও কাজ করতে পারলে খুব ভালো হয়। আমি ছোট ছোট কিছু কাজ করতে চাই, আর আমার এই বই লিখতে চাই, এটাই আমার হচ্ছে টার্গেট আমার জীবনের, অ্যাটলিস্ট অ্যাকাডেমিকলি অ্যাজ এ ওয়ার্কিং। আর পড়াশোনা করে যদি করতে গিয়ে টাকা দেয়, তাহলে এর থেকে আর ভালো সুখের জিনিস কি হতে পারে। তো দেখি কত দূর কি হয়। আমি আমি নরওয়ে থাকাকালীন কিন্তু অনেক কটাই ভিডিও, আমার অনেক মনোলগ আমার আমার কিন্তু বানানোর ইচ্ছা আছে। খুব শান্ত করে, আমি যতবারই এসেছি নিজেকে খুব ক্রিয়েটিভ লেগেছে এখানে এসে। সেটা হয়তো এখানকার সাইলেন্সও হতে পারে, অনেক সময় আইসোলেশনে ভালো ভালো বুদ্ধি, আবার খারাপ খারাপ বুদ্ধিও বেরিয়ে আসে। তো যাই হোক, নরওয়েতে অসলোতে আমি আছি। আজকে 15 তারিখ, আমাদের দেশের স্বাধীনতা দিবস। আই উইশ সবাই স্বাধীন যেন হয়, সবাই স্বাধীন হয়ে যায়, সবাই মুক্তি পায়, সব নকল জালিওয়ালা কন্ট্রোলড ইন্ডিপেন্ডেন্স, যাই হোক সেসব পলিটিক্যাল কথা পড়ে। যদি এখানে না হয় পোস্টডক, তাহলে কোথায় হবে এটা বলা খুব মুশকিল এই মুহূর্তে। বাট আমার খুব ভেতর থেকে খুব ইচ্ছা আছে যে নরওয়েতে ত্রিগভে হেলকাতের কাছে যদি পোস্টডক হয়, তাহলে আমি খুব খুশি হব। কারণ আমি আই রিয়েলি অ্যাডমায়ার হিজ হিজ পার্সোনালিটি, এবং অ্যাজ এ সায়েন্টিস্ট আমি খুব অ্যাডমায়ার করি ওনাকে। মানুষ হিসেবে খুব ভালো মানুষ উনি। আমি খুব কম প্রফেসর দেখেছি যারা ওনার মতো।
এত খোলামেলা কিন্তু আমি কাউকে দেখিনি খুব একটা। তো আই হোপ এভরিথিং ওয়ার্কস আউট ওয়েল। এবং হচ্ছে যে দেখা যাক, ঠিক আছে, আজকের মতো আমি এখানেই বন্ধ করছি। 50 মিনিটের আজকের ভিডিও অনেক বড়। আবার পরে দেখা যাবে এবং দেখা হবে।